প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। জাতীয় নির্বাচন 2025 সালের শেষ দিকে কিংবা 26 সালের প্রথমার্ধে হতে পারে, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি আরেকটু পরিষ্কার করেছেন তার প্রেস সচিব। তিনি বলেছেন 2026 সালের 30শে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর জাতীয় নির্বাচনগুলো নিয়ে রাজনৈতিক দলের ভাবনা কি সেগুলো আমরা জানব। বিএনপি এবং অন্যান্য দলগুলো সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলেন, সেই সুনির্দিষ্ট রোডম্যাপের পথে এই তারিখটা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা জানব। আজ আলোচনার বিষয়বস্তু নির্বাচনে ঘর গোছানো শুরু। আলোচনার জন্য স্টুডিওতে আজ রয়েছে নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। স্বাগত। আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান, এনডিএম। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত। এবং নীলুফার চৌধুরী মনি, আপনার কাছেই জানতে চাই, আপনারা নির্বাচনের রোড ম্যাপের জন্য অনেক বলেছেন, অনেকবার বিএনপি বলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে একটা তারিখ পাওয়া গেছে, এক ধরনের ধারণা পাওয়া গেছে 2025 সালের শেষার্ধে কিংবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে। আপনারা কি এই তারিখ, এই ঘোষণায় আনন্দিত? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। দেখেন, আমরা তো এই সরকার গঠিত হওয়ার পরে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বলে আসছিলাম যৌক্তিক সময়, রোডম্যাপ, নির্বাচনের সময় আমরা বলে আসছিলাম। ওনারা অনেক দিন, এখন 5 মাস চলছে সরকারে, ওনারা গা তুলেনি। ওনারা যেটা বলেছে সেগুলো যেভাবে এগোনোর কথা দেশ, সেভাবে এগোচ্ছে না। দেশ পেছনের দিকেই শুধু যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম চরমভাবে অসহনীয়। তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কোনো ওই ধরনের তৎপরতা নেই। মানুষ মব জাস্টিস হাতে তুলে নিয়েছে। সব কিছু মিলে দেশটা একদম একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টা সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচনের, যেটা আমরা বলেছি এবং অন্যান্য দলরাও বলেছেন। তো সরকার অনেকদিন পরে যেটা বললেন, গত পরশু ওনারা ঘোষণা দিলেন সকালবেলা যে 25-এর শেষে অথবা 26-এ। আবার আজকে ক্লিয়ার হলো যে 26শে জুন পর্যন্ত, 30শে জুন পর্যন্ত একটা টাইম লাইন ধরে দেওয়া। সেটা পিএসের কথায় তো সব কিছু বলা যায় না, উনি মুখপত্র না। আর এইটা এতদিন পরে উনি বললেন, এইভাবে বললাটা নির্বাচনের, ধন্যবাদ যে উনি বলেছেন, এতদিন তো বলেই নাই, সেজন্য বললাম ধন্যবাদ। কিন্তু নির্বাচনের যৌক্তিক সময়টা আরও আগে আসার কথা, এত দেরি হওয়ার কোনো কারণ নাই। জি, আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। আপনাদের প্রত্যাশা কি ছিল? আপনারা কি মনে করছেন আপনারা নির্বাচন থেকে আরেকটু দূরে সরে গেলেন? হ্যাঁ, দূরে সরাই তো, কারণ এটা তো আরও কাছে হওয়ার কথা। কারণ আপনি দেখেন, যে সংস্কারের যে গ্রুপ করেছে 6টা, তাদের তো হিসাব 31শে ডিসেম্বর নাগাদই সংস্কারের সমস্ত রিপোর্ট দেওয়ার কথা। আর নির্বাচন কমিশন কাজ করবে। নির্বাচন আপনার যেভাবে ভোটার, হালনাগাদ ভোটার, সেটাকে ঠিকঠাক করার জন্য খুব বেশি সময় লাগার কথা না। তো সেইখানে সরকারের এত, আপনার ধরেন জাস্টিফাই করতে সংস্কারগুলো একটু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসতে না হয় ধরেন আরও 2 মাস সময় লাগলো। ইন দ্য মিন টাইম ওই 2 মাসে আপনার নির্বাচন কমিশনও বসে থাকবে না, তারাও কাজ করলো। তো সেইখানে তো 2-3 মাসেই নির্বাচনের একটা ডেট দিয়ে দিতে পারে বা হয়ে যেতে পারে। সেখানে এত দেরি 1-1.5 বছর কেন আরও লাগবে এটা আমি জানি না। কারণ 1.5 বছর ওনারা আরও 1.5 বছর টাইম ধরে দিয়েছেন, তার মানে 2 বছর, 6 মাস চলে যাচ্ছে প্রায়, আর 1.5 বছর। হ্যাঁ, তো প্রায় 2 বছর টাইম, এতদিন লাগার কথা না। তবে আমি আপনাকে আশ্বাস দিয়ে বলছি, আমি এটা বললাম আমার নিজের কথা, এই এত পড়ে টরে আপনাদের সবার রিপোর্ট এটা বিএনপি এখনো অফিসিয়াল, যেটা অফিসিয়াল কিছু বলেনি। বিএনপি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে, কারণ আপনি জানেন যে বিজয় দিবসের একটা ডামাডোল গেল, সবাই হইচই নিয়ে ব্যস্ত থাকলো। সেটার পরে বিএনপি অবশ্যই 2-1 দিনের মধ্যে এটা নিয়ে চুলচেরা হিসাবটা করবে এবং হিসাবটা দিবে আপনাদের কাছে। জি, আমি ফিরবো আপনার কাছে। জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচনের একটা ডেডলাইন পাওয়া গেল, এক ধরনের ধারণা আমরা পেলাম, এটিকে আপনার দল কেমন করে দেখছে এবং রাজনৈতিক দলগুলো আসলে প্রত্যাশা কি? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ চ্যানেলের পর্দায় যারা শোটা দেখছেন এবং আগামীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা বা আমার এবং আমার দলের প্রত্যাশা,
প্রথমত আমাদের একটা বড় দাগে প্রত্যাশা ছিল যে আমরা পরিষ্কার কিছু একটা জানতে পারবো। অত্যন্ত দুঃখজনক এবং আমার বিজ্ঞ সমালোচক এটার উপর আলোকপাত করেছেন যে আমরা পরিষ্কার কিছু জানতে পারিনি। মানে এই যে রোড ম্যাপ যখন আমরা বলি তখন আমরা স্পেসিফিক্স জানতে চাই, এবং স্পেসিফিক্স মানে কি যে কোন কোন কাজগুলো হবে, এই কাজগুলো হতে কতদিন লাগতে পারে, এবং তার প্রেক্ষিতে আমরা এতদিনে আশা করছি দিতে পারি। তখন কি হয় যে আমরা আলোচনায় বসতে পারি যে আচ্ছা এই কাজগুলো কি আদৌ দরকার, বা এই কাজগুলো আসলে এতদিনে হওয়া সম্ভব, আমরা সহযোগিতা করতে পারি, এই কাজগুলো এইভাবে করে তাহলে আমরা এতদিনে আনতে পারি। এবং তখন যখন স্বচ্ছতা থাকে, মানে স্পেসিফিক্সগুলো সামনে নিয়ে আসে, তখন স্বচ্ছতা চলে আসে। যখন স্বচ্ছতা থাকে তখন বারবার ভিন্ন প্রশ্ন উঠে আসে না। এই যে স্বচ্ছতা নিয়ে যে কথাটা বলছি, এটা কারণ আছে। আমি তিনটা বড় কারণ আমি দেখি যেখানে আর কি এই নির্বাচন রিলেটেড স্বচ্ছতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, মানে মাঝের টাইমের একটা সরকার, তাদের দায়িত্ব একটা নির্বাচন দেয়। আরও অনেক দায়িত্ব থাকতেই পারে এবং আছে, বাট নির্বাচন দেওয়া তাদের প্রধান দায়িত্ব। তো এই দায়িত্ব সম্বন্ধে 5 মাস হয়ে গেল, অলমোস্ট 5 মাস হয়ে যাচ্ছে, এখন আমরা পরিষ্কার কিছু জানি না। যদিও নর্মালি যেটা হয়, এবং আমি ওই অগস্ট মাস থেকেই আমরা যখন আলোচনায় বসা শুরু করেছি তখন থেকে আমি বলে আসছি যে নর্মালি যেটা হয় যে অগস্ট মাসেই বা 1-2 সপ্তাহের ভিতরে আমাদের একটা আইডিয়া পাওয়া উচিত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি কি গোল বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। আমরা এখনো শুধু একটা শব্দই শুনি, সংস্কার। এটা অত্যন্ত ভেগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো যে নির্বাচন কিন্তু আমাদের মৌলিক অধিকার। মানে আমি শুধু রাজনৈতিক দলের প্রেক্ষিতে বলছি না, কিন্তু আমি একজন নাগরিক হিসেবেও বলছি যে হাসিনার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় কমপ্লেনটাই ছিল যে 15.5 বছর আমাদের ভোটের অধিকার ছিল না। ভোটের অধিকার যদি থাকতো তাহলে এত ঝামেলা থাকতো না, 2014 সালে হাসিনা নির্বাচিত হতো না, অন্য কোনো সরকার আসতো, অনেক ভিন্ন দাগে বাংলাদেশের ইতিহাস প্রবাহিত হতো। সো ওই অধিকারটা চাওয়া, এইটা অধিকার চাওয়াও আমার অধিকার। সো আমরা চাইছি এবং আমরা এখন চাইছিও না। কিন্তু আমি জানি অনেক ধরনের আওয়াজ তোলা হচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু জোর করে এখনো দিতে বলেনি। সবাই শুধু পরিষ্কার জানতে চাচ্ছে যে আমার এই অধিকারটা আমরা কবে পেতে পারি। 3 নম্বর যেটা ইস্যু, সেটা হলো গভর্নেন্স। এই যে 5 মাস চলে গেল, এবং এগেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো মানে আমাদের পুরো সম্মতির সরকার এবং পুরো শ্রদ্ধার সাথেই বলছি, যদিও সমালোচনা করছি কিন্তু শ্রদ্ধার সাথে সমালোচনা করছি, যে তারা গভর্নেন্সে যা যা কিছু করতে পারতো, যেমন মনে করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বড় দাগে জনগণ কোন জায়গাগুলোতে ভুগছে। আপনি আপামর মানে বাংলাদেশে আপামর জনগণের কাছে যান, অনেকে হয়তো ভোট নিয়ে চিন্তাও করছে না, অনেকে হয়তো, এগেন আমি জানি না, আমি সবার কথা তো বলতে পারি না। আমরা রাজনীতিবিদ, আমাদের কাছে যারা আসে তারা ভোটের চিন্তা করে বলেই আসে, সো আমাদের কাছে এসে সবাই ভোটের কথাই বলে, কিন্তু আমি বলবো না। হ্যাঁ, বাট দৈনন্দিন এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এটা এখনো হয়ে ওঠেনি। এখানে আমি কাউকে দোষারোপ করছি, আমি বলছি এই জিনিসগুলো হয়নি। তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী টোটাল নিয়ন্ত্রণে আসে এবং তারা রাস্তায় কার্যকরী হয়ে ওঠেনি। আপনার বাণিজ্যিক বিষয়গুলো, মানে যে কোনো, এখানে আমি পারিবারিকভাবে ব্যবসায়িক একটা পরিবারে জন্ম নিয়েছি, সো অনেক ব্যবসায়ীদের সাথে আমার খুব গাঢ় সম্পর্ক আছে। আমি ব্যবসায়ীদের কাছে কন্টিনিউসলি গত 5 মাস ধরেই শুনছি, এখন আস্তে আস্তে তাদের রাগ, ক্ষোভ, দুঃখ, ফ্রাস্ট্রেশনও তারা বাড়ছে, যে সময়ের সাথে তাদের যে প্রেসিং নিডসগুলো, যে প্রয়োজনগুলো, সেগুলো কেউ অ্যাড্রেস করছে না। তো এই যে গভর্নেন্সের অনেক জায়গায় আমরা গ্যাপ দেখছি, এবং এটা কারোর দোষ না, ইটস জাস্ট দ্যাট সরকারের অবস্থা ভালো না। অন্তর্বর্তীকালীন সরকার, উনারা আসলে লং টার্মের জন্য কিন্তু আসেননি, পয়েন্টটাই ওটা ছিল। সো লং টার্মের জন্য যেহেতু আসেননি, ওনাদের প্রিপারেশনও লং টার্মের জন্য না, ওনাদের অভিজ্ঞতাও লং টার্ম সরকার পরিচালনা করার জন্য না। সো এখন যদি লং টার্ম হঠাৎ করে ওনারা করতে চেষ্টা করেন, তাহলে ভুল ত্রুটি হবে, যেই জিনিসগুলো হয়তো হচ্ছে। সো এইবার আসি ফাইনাল সংস্কার। 1 নম্বর তো সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক না, আলাদাভাবে হতে পারে। 2 নম্বর, কোন সংস্কারগুলো নির্বাচন আগে দরকার? পুলিশের সংস্কার নির্বাচন আগে দরকার, ঠিক আছে, তাহলে পুলিশের সংস্কার করার জন্য তো আবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার নেই। সো আইন অর্ডিন্যান্স করে পুলিশের আমি আইন চেঞ্জ করি, অর্ডিন্যান্স করে পুলিশের আইন চেঞ্জ করে নতুন নিয়োগ দিই, এটা কয় মাস লাগবে? 3 মাস, 4 মাস, 5 মাস? এখন আপনি যদি বলেন না এটা এন্ডলেস প্রসেস, তাহলে তো আসলে সবকিছু এন্ডলেস প্রসেস। আপনি বলেন নির্বাচন কমিশন একটা সংস্কার চলে এসেছে, মানে নতুন নির্বাচন কমিশনার এসেছেন, এবং নতুন নির্বাচন কমিশনার কিন্তু গতকালও পরিষ্কার করেছেন যে উনারা নির্বাচন দেওয়ার জন্য রেডি, এবং উনারা মানে এই যে ভোটার তালিকা বা যা কিছু আছে মার্চের 2রা মার্চের ভিতরে ফুললি তারা অ্যানাউন্স করে দেবেন। সো তারা ওই দিক দিয়ে প্রিপেয়ার। নির্বাচন কমিশন, আপনি আসেন জুডিশিয়ারির তো সংস্কার দরকার, এখানে হাসিনা সরকার একদম ভঙ্গুর করে দিয়েছিল জুডিশিয়ারি। আমরা অ্যাপেলেট ডিভিশনে নতুন চিফ জাস্টিস এনেছি, যাকে নিয়ে আমরা সবাই আনন্দিত। আপনার ওই যে জুডিশিয়াল নতুন বিচারপতি নিয়োগ হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি হয়েছে, যেটা আমরা অনেক বছর অপেক্ষমান ছিলাম। তো এখন বাকি দায়িত্বগুলো তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। আর এর বাইরে আপনি যদি বলেন যে আরো কিছু সংস্কার আছে, তাহলে বলেন কোনগুলো।
মানে যেগুলো দেখলাম এগুলো রাতারাতি মানে খুব অল্প সময় করা যে অনেকগুলো করা হয়ে গেছে এগুলো বাস্তবায়ন। আর বাকি আপনি যদি এখন সাংবিধানিক সংস্কারে আসেন তাহলে প্রথমত হলো আমরা সবাই সংবিধানের অনেক ধরনের সংস্কার কিন্তু সবাই একমত। বিএনপি একমত হয়েছে, এনডিএম একমত হয়েছে, এই নয় বড় আকারে সিভিল গতকাল সোসাইটি একমত হয়েছে। পঞ্চদশ সংশোধনীও বাতিল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও 15 অ্যামেন্ডমেন্টের অনেকগুলো ক্লজ বাতিল করা হয়েছে, পুরোপুরি না অনেকগুলো ক্লজ বাতিল করা হয়েছে। So এগুলো কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে এবং অনেক কিছুতে আমরা সবাই একমত। তাহলে সেগুলো আমরা একমত, তাহলে যে সরকার করবে। এখন আপনি যদি সাংবিধানিক সংস্কারও আনতে চান, সাংবিধানিক সংস্কারের জন্য একটা নির্বাচন লাগবে। আপনি সাংবিধানিক সংস্কারের জন্য আপনি নির্বাচন আসতে হবে। তাহলে আপনি যদি বলেন যে আমি সাংবিধানিক সংস্কার করতে চাই কিন্তু আমি নির্বাচন দেবো 3 বছর পর, তাহলে তো সাংবিধানিক সংস্কার তো 3 বছরের জন্য আটকে যাবে। সো এগেন আমি কিন্তু এক মুহূর্তের জন্য বলছি না আমি আগামীকাল নির্বাচন চাই। আমি জানি না বিএনপি থেকে এক্স্যাক্টলি কি বলেছে, আমি একটু আগে শুনছিলাম আপনাদের সাথে আলোচনায় শুনছিলাম, এরকম একটা আলোচনা এসেছে, আমি জানি না এক্স্যাক্টলি কি বলেছে, বাট এই পর্যন্ত তারা যা গতকাল পর্যন্ত তারা যা বলেছে আমার কাছে মনে হয় যে একদম খুবই রিজনেবল যৌক্তিক কথা বলেছেন, যে তারা পরিষ্কার জানতে চান ভাই কোন সরকার। যেমন এখন আপনাকে নিয়ে আপনার সাথে আমি সংস্কার নিয়ে কথা বললাম, সংস্কারগুলো এত মুশকিল ছিল না, এখনো কিন্তু এত মুশকিল না। সো তারা কোন সংস্কারগুলো 1.5 বছর লাগবে, কেন 1.5 বছর লাগবে, বা শুধু কোনগুলো বলুক, তারপর আমরা সবাই একসাথে আলোচনায় বসবো কেন লাগবে। কিন্তু এই জিনিসগুলোতে ক্ল্যারিটি মিসিং। জি, অনেক ধন্যবাদ। নীলুফার চৌধুরী মণি, আপনার কাছে জানতে চাই, বিষয়টা এমন যে বিএনপি সবসময় বলেছে যে এই সরকারকে সাপোর্ট করবে, কিন্তু সাপোর্ট করার জায়গায় যে যখন হচ্ছে নির্বাচনের রোডম্যাপ বিএনপি পাচ্ছে না, কিংবা কোন সংস্কারগুলো করবে, আলোচক ববি হাজ্জাজ তিনিও যেটি বললেন, তখন মানে আপনাদের দিক থেকে আপনাদের মন্তব্য কি? আপনাদের তারেক রহমান তিনি বলেছেন রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় এক ধরনের অস্বস্তি আসে। মানে এই অস্বস্তিটা কিসের অস্বস্তি আপনি মনে করেন? এটা এক কথায় যদি বলতে বলেন, এক কথায় আসলে শুনতে অশুভন মনে হয়, কিন্তু এটা ক্ষমতা ছাড়ার অস্বস্তি। অশুভন হলেও সত্য সবসময় অপ্রিয় হয়। নইলে ওনাদের এত কষ্ট হবে কেন? ওনারা তো ওইভাবে আসেন নাই, ওনাদেরকে নিয়ে আসা হয়েছে। কে বা কারা এনেছে? জনগণ ওনাদের আনে নাই। জনগণ বলতে পারেন জনগণ ওই সময়টা নির্লিপ্ত ছিল, জনগণ তাদের আনন্দেই ছিল। জনগণ কখনো কাউকে আনে না, একমাত্র ভোটের ব্যাপারটা ছাড়া। একমাত্র ভোট দিয়েই জনগণ বিজয়ী করে। তারপরে সংস্কারও চাচ্ছে দেশে, জনগণ সংস্কার চাচ্ছে, সংস্কারের সঙ্গে ওনাদের কোনো সম্পর্কই নাই। এই কারণে নাই, ওনারা যে কয়দিন আছেন ওই কয়দিন সংস্কার তার মতো করে চলতে থাকবে, সংস্কার চলমান। তো ওনারা সংস্কারের দোহাই দিয়ে অনেক দিন থাকতে পারেন না। ওনাদের থাকার ইচ্ছে থাকলে এমনিই বলুক, ওনাদের থাকার ইচ্ছে থাকলে ওনারা বলুক আসেন ইলেকশন দেই, আমরাও ইলেকশনে দাঁড়াবো, এটা বলুক। ওনাদের থাকার ইচ্ছে থাকলে ওনারা একটা প্রাইমারি সংগঠন করেছেন, ওইটা সেকেন্ডারি সংগঠন হবে আরও বোধহয় 2 মাস পরে, সেখানে ওনারা যোগদান করুক, যোগদান করে আমাদের সঙ্গে ইলেকশন করুক। এমন তো বলা নাই যে এই অন্তর্বর্তীকালীনে যারা থাকবে তারা নির্বাচন করতে পারবে না, এটা ওনাদের কথা। এটা তো জনগণের সংবিধানে নাই, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারই নাই, এটা তো থাকার কথা আসে না। তো সেইখানে ওনাদের ইচ্ছা থাকলে জনগণের ম্যান্ডেট নিয়ে ওনারা 5 বছরের জন্য বসুক, কিন্তু ওনারা তো এইভাবে মানে ঘাড়ে চেপে বসে কান ধরে বসে থেকে আর ছাড়বো না, এটা তো হয় না। ওনাদের এমনিতে এত অভিজ্ঞতার অভাব আছে। ওনারা যদি ভালোভাবে পারতেন তাও আমরা বলতাম যে আমরা এতগুলো 15.5 বছর অপেক্ষা করছি, না হয় আরও কয়েকদিন করলাম, ওনাদের শখ হয়েছে থাকুক, ওনারা দেশটা একটু ভালো চলুক। কিন্তু তা তো হচ্ছে না। যা বলেন না যাহা 52 তাহাই 53, ও তো ওনাদের এরকম হয়েছে। তো ওনারা আপনার দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না, আপনার হুট করে তেল উধাও, বাজার থেকে তেল উধাও হয়ে গেল। উধাও হলে আমার কথা হলো তেলের দাম বাড়তেই পারে, বাংলাদেশে এমন এটা নতুন কিছু না যে বেড়েছে। উধাও করে বাড়াতে হবে কেন? নতুন একটা উপদেষ্টা আসলেন, ওই যে বলেন না আকাশে ধূমকেতু উঠলো রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং ধূমকেতুই রাজার মৃত্যুর কারণ। ওরকম উনি নতুন উপদেষ্টা আসলেন বাণিজ্যের, আর সঙ্গে সঙ্গে তেল বাজার থেকে উধাও হয়ে গেল। তারপরে কি হলো, লিটারে 8 টাকার তেলের দাম বেশি দিয়ে আবার পরের দিনে অ্যাভেলেবেল হয়ে গেল। এই বোতলগুলো কোথায় ছিল যে বোতলগুলো আগের দিন পাওয়া গেল না? তো ওনারা এইসবের কমিশন নিবে, পার্সেন্টেজ নিবে, অথচ জনগণের কথা চিন্তা করবে না। ভাঙা যাচ্ছে না। একমাত্র বাণিজ্য উপদেষ্টা একটাই কাজ করতে পেরেছেন, সেটা হলো তেলের দাম 8 টাকা লিটারে বাড়িয়েছেন। তো উনি আসার পরে এইটুকু হয়েছেন। তো এই আসার ওনার দরকার কি ছিল? উনি নাকি ভেরি স্মার্ট গাই। তো এত স্মার্ট গাই তাহলে বাংলাদেশে 1 টাকা চালের দাম কমাতে পারে না। আপনি কি কমিশন পার্সেন্টেজের কথা বলছিলেন? আমি এটা যতটুকু বলছি বলে ফেলেছি, যখন আপনি বলছেন তাহলে বলেছি। এখন তাহলে আপনি ওইটুকুই চুলচেরা বিশ্লেষণ এর পরের বার করবেন। কারণ আমি যেটুকু বললাম হিংস দিয়ে গেলাম, বলে উনি তো খান না, বলে কত খান না,
এই হলো বাংলাদেশের সিচুয়েশন। যে কারণে আমি যদি আওয়ামী সরকারকে যে এই 80,000 কোটি টাকা শুধুমাত্র এক পরিবারই নিয়ে গেছে এই দেশ থেকে, তাহলে ওনারা এখন কি করছেন? ওনারা বলুক যে ওনারা খুব ভালো মানুষ, ওনারা এখনও কিন্তু ওনাদের হিসাব দেন নাই। হিসাব সবাই দিয়েছেন কিনা আপনারাই ভালো জানেন। তো তাহলে নিজের ট্রান্সপারেন্সির ক্ষেত্রে প্রত্যেকেই যদি একই রকম হয়, তাহলে এই চেঞ্জের দরকারটা কি? এই চেঞ্জ দিয়ে কি হবে? যে চেঞ্জ কোনো আমার উপকারে লাগলো না। এই দেশের মানুষ তো চায় না যে তার বাসায় ঘরে যেয়ে খাবার দিয়ে আসুক। এরপরে আবার ওনারা কি করেছে, নতুন একটা অধ্যাদেশ দিয়েছেন যে সরকারি কর্মচারীদের বেতন, যেহেতু জিনিসের দাম বেড়েছে, মহার্ঘ ভাতা। তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। বাংলাদেশের সরকারি কর্মচারী 13.5 লাখ 14 লাখ আছে। এই যে 18-20 কোটি জনগণ, বাকি জনগণ কি করবে? যারা প্রাইভেট চাকরি করে, এখন তো সরকারি চাকরির বেতন প্রাইভেটের চেয়ে বেশি, কারণ শেখ হাসিনা যত রকম আকাম কুকাম সবই করে গিয়েছেন। উনি সরকারের ভাতা বৃদ্ধির সাথে সাথে সকল দ্রব্যমূল্যের দাম দামও এক দফা বেড়ে গেছে। কিন্তু আমার কথা হলো সাধারণ জনগণের তো আয় বাড়ে নাই, তার উপর আবার এই সরকারি কর্মচারীদের বেতন কিন্তু বাড়াই ছিল। এবং বেতন শুধু বাড়ানো, তাদের ইনক্রিমেন্ট 2টার জায়গায় 3টা 4টা ইনক্রিমেন্ট তারা পায়। তো তাইলে আপনার এই কয়েকজনকে খুশি রাখার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে কেন? এই কেনটা ওনারা কি জবাব দিতে পারবে? তাহলে আমি বলবো যে ঠিক আছে, নির্বাচন আপনার কথা মতোই হইল। জি, আপনি যেহেতু পারবেন না, তো আপনার কথা মতো হবে না, আমাদের কথা মতো হবে। জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনার মন্তব্য কি? তারেক রহমান তিনি বারবার ষড়যন্ত্রের কথা বলছেন, আপনারাও কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? দেখেন, আমি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কি বলেছেন ওটার আরো ক্লিয়ার কাট উত্তর হয়তো বিএনপির নেতৃবৃন্দ ওনারা আরো ভালো দিতে পারবেন। তবে অবভিয়াসলি আরো অনেক ধরনের ক্ল্যারিটি দরকার। যেমন মনে করেন সরকারের ভেতর থেকে আমরা অনেক ধরনের ভিন্ন আওয়াজ পাচ্ছি। সরকারের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, এগেন মানে ওই মুভমেন্টটার নেতৃবৃন্দ আছেন, তারা সরকারের ক্রিটিসিজম করছেন, বাইরে থেকে সরকারের ক্রিটিসিজম করছেন, সরকারের একজন শক্তিশালী উপদেষ্টার অফিস ঘেরাও করার হুঙ্কার দিচ্ছেন। আবার উল্টো দিকে তারা নিজেরাও অনেক ধরনের যেখানে জাতীয় ঐক্য দরকার, এবং আমরা সবাই বারবার জাতীয় ঐক্যর কথাই বলছি, বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বারবার জাতীয় ঐক্যর কথা বলছেন, আমরাও বিভিন্ন রাজনৈতিক দল আমরা একই কথাগুলো বলছি, ঐক্যর কথা। কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে একজন তরুণ উপদেষ্টা গণমাধ্যম এবং বিদেশি বন্ধুদের সামনে বলছেন যে রাজনৈতিক দলগুলো তাদের শত্রু, রাজনৈতিক দলগুলো তাদের পতন টেনে আনতে চায়। আরেকজন উপদেষ্টা যখন আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক অলরেডি একটু খুব নাজুক অবস্থায়, খুবই মন্দা অবস্থায়, তখন হঠাৎ করে গণমাধ্যমে এমন কিছু একটা বলে দিচ্ছেন যেটাতে ওই সরকারের সাথে আমাদের দেশের সরকারের সম্পর্ক আরো খারাপ হতে পারে, এমনিই মন্দ নাজুক অবস্থার সম্পর্ক আরো খারাপ হতে পারে। এই যে এই কাজগুলো, মানে তাদের ভেতর থেকে কি কোনো ধরনের সমন্বয় নাই? মানে তাহলে এটা যদি না হয়, এটা কি ইচ্ছা করে হচ্ছে, অনিচ্ছা করে হচ্ছে? এখন দেখেন, যেই ভুলগুলোর জন্য, মানে আপনি অনেস্ট মিস্টেক, কিন্তু ভুলগুলোর জন্য দেশের ক্ষতি হতে পারে, তাহলে সেই ভুলগুলোকে তো আমরা আসলে আর বড় দাগে শুধু ভুল ধরতে পারি না। তো হতেই পারে যে ওই জায়গা থেকে অনেক কনস্পিরেসি বা অনেক ষড়যন্ত্রের আলোচনা মাথায় আসতে পারে, যে এই যে, কারণ এগেন আপনার বাড়িতে ছোট্ট একটা, আপনার 5 বছরের একটা বাচ্চা, আপনার সন্তান ভুল করলো, সেটা একটা ভুল, আর যার হাতে 18 কোটি জনগণের দায়িত্ব, সে যদি ভুল করে, সেম ভুল হিসেবে তো আপনি গুনতে পারেন না জিনিসটাকে। এই জিনিসগুলো তারা করছে। আমি যদি আপনার কথা সূত্র ধরেই জিজ্ঞেস করি যে একজন উপদেষ্টা তিনি কি সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন যে আমরা আসাম দখল করে ফেলবো, মানে সরকার দায়িত্বশীল জায়গায় যে প্রথমত হলো যে কোনো দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের আলোচনা কেউ করতে পারে না। মানে আজকে আমার বিজ্ঞ সহজ আলোচক আছেন, উনি একটা বড় রাজনৈতিক দলের একজন নেত্রী, উনি ওই রাজনৈতিক দলের বড় নেত্রী হিসেবে উনি এই ধরনের কথা বলতে পারেন। উনি পার্সোনালি যেটাই চিন্তা করুক, আমি পার্সোনালি অনেক কিছু চিন্তা করতে পারি, বাট একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছি আমি এই ধরনের আলোচনা করতে পারি না। আমরা তো শুধু দলের কথা বলছি। এখন সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা যদি এই ধরনের ইররেসপন্সিবল কথাবার্তা বলা শুরু করেন, এবং জনসম্মুখে, মানে ঘরের ভিতরে না,
একে অপরের কনভারসেশনে না, সোশ্যাল মিডিয়াতে ওপেনলি বলে দিচ্ছেন, যেখানে মানে দুই দেশের এমনি নাজুক সম্পর্ক। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা সংস্কার যে তারা করছে, এগেন আমি এর আগের বার আপনাদের সাথে যখন কথা বলছিলাম যে নির্বাচনের জন্য কি সংস্কারগুলো দরকার, কারণ সংস্কারের রূপরেখা কিন্তু সরকারের অনেক আগে আমার দল থেকে এনডিএম থেকে আমরা দিয়ে দিয়েছি, সরকারের প্রত্যেকটা দপ্তরে পৌঁছে দিয়েছি সংস্কারগুলো, এবং সরকারের অনেকের কাছ থেকে সাধুবাদও শুনেছি যে তারা অ্যাপ্রিসিয়েট করছেন আমরা ভালো সংস্কারের কথা বলেছি। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি কিছুদূর একমত হয়ে থাকি কি কি সংস্কার প্রয়োজন, তাহলে সেগুলো তো আমরা বারবার পরিষ্কার করেছি কিভাবে করা যায়, কি টাইম লিমিটের ভিতরে করা যায়। সেখানে তো 1.5 বছর 2 বছর 2.5 বছর আসার কথা না। এবং সংস্কারের জন্য আপনি আমার অধিকার আটকে রাখতে পারেন না, নির্বাচনের অধিকার। এর আগে যে সরকারটা, এবং একটু ইতিহাসে যাব, এর আগে যে সরকারটা সংস্কারের নামে 2 বছর ভোট দেবার অধিকার আটকে রেখেছিল, তার ফলশ্রুতিতে সেটা রেজাল্ট কি ছিল? 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। কারণ আজকে একদম পুরো বাস্তবে যদি আমরা যাই, মানে একদম প্র্যাগম্যাটিজমে যদি যাই, যে আপনি করলেন, আপনি 1000টা আইন বানালেন, 1000টা আইন বানানোর পর 5 বছর পর আপনি নির্বাচন দিলেন। সেই নির্বাচনে যেই নির্বাচিত সরকার আসবে, সেটা যদি আপনারা আসেন খুব ভালো কথা, বা যেই নির্বাচিত সরকার আসবে সে যদি এক মুহূর্তের জন্য মনে করে যে এই 1000 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংসদে হ্যাঁ এই 1000 সংস্কার আমরা পছন্দ করি না, ওই রাতেই বা 24 ঘন্টার ভিতরে 1000 সংস্কার বাতিল। এবং এই যে প্রবলেমটা হলো এখানে, দেখেন 111-এর সরকার যখন এসেছিল তারাও কিন্তু ভালো ম্যান্ডেট নিয়ে এসেছিল, মানে জনগণের সম্পৃক্ততা নিয়ে প্রথম 6 মাস পুরো ঢাকা শহরের রাস্তায় শুধু ফেস্টিভিটিস হয়েছে, উদযাপন হয়েছে যে নতুন সরকার এসেছে। কিন্তু তারপর আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের বাকি অংশ লাইভ স্ট্রিম হচ্ছে চ্যানেল আইয়ের অনলাইনে, চ্যানেল আইয়ের ফেসবুকে এবং ইউটিউবে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনি বলছিলেন এই যে কিন্তু প্রবলেমটা হলো যে তারা তাদের ওয়েলকাম এত ওভারস্টে করলো যে 2 বছরের মাথায় এমন একটা জায়গায় পৌঁছে গেল, এবং অলমোস্ট রাতারাতি এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে জনগণ আর তাদেরকে চায় না। জনগণ যখন তাদেরকে চায় না, তাদের সংস্কার সব ফেলে দিয়ে তারা যে -2 পলিসির জন্য মানে কাজ করছিল, ওই -2 যেই দুজনকে -2 করবে, ওই সরকারের সকল নেতৃস্থানীয় যারা ছিল এই দুজনের কাছে দৌড়ঝাঁপ শুরু করলো, এইজন থেকে ওইজন, ওইজন থেকে ওইজন। লাভটা কি হলো? একটা নির্বাচনও ঠিকভাবে হলো না, যদিও নির্বাচনের জন্য অনেক সংস্কার তারা শুরুর দিকে করেছিলেন, একটা নির্বাচনও ঠিকভাবে হলো না, এবং সেই নির্বাচনের পর 15.5 বছর ফ্যাসিজম। সো এখন ভাই জনগণের অধিকার কিন্তু জনগণের অধিকার। কোন একটা তরুণরা এগেন হার্ড ব্লাডেড হয়, তরুণরা সবসময় হয়, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি বলেন, এটার সাথে যারা সম্পৃক্ত এরা বেশিরভাগই তরুণ, মানে শুধু তরুণ না, মানে আমাদের দেশের আন্দাজে অত্যন্ত তরুণ, এবং মানে বিশ্বের অভিজ্ঞতা বলতে খুব অল্প তাদের আছে। এগেন তাদের দোষ না, বয়স সব কিছুর কারণে। তো ওই জায়গা থেকে তারা উত্তেজিত হয়ে অনেক কিছু চাইতে পারে, অনেক কিছু বলতে পারে, এবার বাস্তবতাটা তাদের বুঝতে হবে। পুরো বাংলাদেশ কিভাবে চলছে এটা তাদের বুঝতে হবে, ঢাকার বাইরে এখন কি অবস্থা এটা তাদের বুঝতে হবে, ঢাকায় দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে গ্যাস, পানি, ইভেন ট্রাফিক নিয়ে মানুষের কি কমপ্লেইন এটা তাদের বুঝতে হবে। তারা হঠাৎ করে আইভরি টাওয়ার, সরকারের আইভরি টাওয়ার, তারা বলতেই পারে তাদের 3টা প্যান্ট না 4টা প্যান্ট জীবনে পড়েছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সরকারে যখন গেছে তখন সরকারের আইভরি টাওয়ারে বসে অন্য সব দিকে তাকানো যদি তারা বন্ধ করে দেয়, তাহলে তারা সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারবেন না। আমি তাদেরকে এক মুহূর্তের জন্য মন্দ বলবো না, তারা সব ভালো ব্যক্তি এবং ভালো করতে চান, কিন্তু তারা যদি বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নেন এবং তারা শুধু আইডিওলজিক্যাল জায়গা থেকে দৌড়ঝাঁপ করা শুরু করেন, তাহলে উনারা ফেল করবেন, উনাদের ফেলিয়ারের মাধ্যমে জাতিগতভাবে হয়তো আমরা আরেকটা বড় ফেলিয়ারের সম্মুখীন হব। অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে জন আকাঙ্ক্ষার কথা বলছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, নাকি জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে, এটি জানতে চাই। পাশাপাশি আরেকটি জিনিস জানতে চাই, যে আপনারা বলছেন যে জনগণের জানার অধিকার আছে কি কি সংস্কার হবে, সেটি কি আপনি মনে করেন যে একটি কমিশন গঠনের কথা বলেছে, এই কমিশন গঠনের পরেই এই সরকার জানাবে? দেখেন, কমিশন, আমি পরের প্রশ্নটার উত্তর আগে দিই। কমিশন গঠন করতেই পারে সরকার, 6 জনের সঙ্গে চিফ জাস্টিস, চিফ অ্যাডভাইজার সহ 7 জনের নিয়ে একটা কমিশন আবার গঠন করবে। সেটা যদি জাতীয় ঐক্যমত্য মিলে, যদি রাজনৈতিক ঐক্যমত্য এর ভেতরে না থাকে, যত রকম কমিশন গঠন করুন না কেন কোনো লাভ হবে না। কারণ তারা তাদের মতো করে কাজ করছে, জনগণকে অন্ধকারে রাখছে। এখানে জনগণকে অন্ধকার মানে রাজনৈতিক দলগুলো অন্ধকারে থাকলে জনগণ অন্ধকারে থাকে, কারণ রাজনৈতিক দলগুলোই কিন্তু মেসেজগুলো তার এলাকায় প্রান্তে ছড়িয়ে দেয়। তো প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য যে হ্যান্ডস, আপনি মাইকটাকে ইউজ করছেন না, মাইকটাকে আপনি অকেজো রেখে আপনি নিজে চেষ্টা করছেন, আপনি নিজেও কিন্তু আপনার প্রেসকে বলছেন না ওইভাবে।
প্রত্যেকটা ব্যাপারেই ঢাক ঢাক গুড় গুড় একটা শব্দ যেটা, সেই কাজটা করানো হচ্ছে। কেন করানো হচ্ছে তা আমরা জানি না। আর জন আকাঙ্ক্ষার কথা বলেন, জন আকাঙ্ক্ষার জন্যই তো এই সরকার এসছে। এই সরকারে যারা আছেন তারা কিন্তু কেউই এই আন্দোলনের সাথে জড়িত ছিল না, আন্দোলনে জড়িত ছিল না। তারা কিন্তু বেহুদাই আসছে। কে কোন জনগণ নিয়ে আসছে এটা গড নোজ, কে মাস্টার মাইন্ড গড নোজ। কারণ যাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হচ্ছে তারা মাস্টার মাইন্ড হিসেবে কেউই জানে না। কোনো এই আন্দোলনে, এই 1 মাসের আন্দোলনে কেউ তাদেরকে ওইভাবে দেখেনি। যাকে যেইভাবে বলা হচ্ছে সে সেইভাবে নিজেকে উপস্থাপন করছে, ওইখানে আপনার নিজেকে বিলীন করে দিচ্ছে হরিলুটের মধ্যে। তো এইখানে না দিয়ে বরং তাদের উচিত ছিল জন আকাঙ্ক্ষা, ওই একই জায়গায় জন আকাঙ্ক্ষাকে কোনো খবর পৌঁছাতে হলে তাদের পালসে যদি হাত দিতে হয় তাহলে রাজনীতিবিদদের মাধ্যমে হাত দেওয়া উচিত। এবং এই যে বিলটা তারা যে সংস্কার করবে, সংস্কারের বিল পাশ করবে কাদেরকে দিয়ে? এই রাজনীতিবিদদের দিয়েই। তাহলে রাজনীতিবিদদের সঙ্গে যদি এখন আপনার এই এত শত্রুতামূলক আচরণ তারা করে, যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই এই সরকারকে। এই সরকারের মতো ভাগ্যবান সরকার বোধহয় পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। সব রাজনৈতিক দল এই কথাটা বলে। এবং বিএনপির মতো একটা দল, ওপেন বিএনপির নেতা তারেক রহমান সাহেব ওপেন প্রতিদিন বলে, একদম জবর কাটার মতো। তারপরেও সরকার কোনো সুবিধা নেয় না, সহযোগিতা নেয় না। সহযোগিতা না নিলে আমি জানবো কিভাবে আপনার কিসের ক্ষুধা লেগেছে? আমি আপনার মুখ দেখলে বলতে পারি আপনার ক্ষুধা লেগেছে, আমার কাছে যা আছে আমি তার সামনে দিতে পারি। কিন্তু আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল ক্ষুধা লেগে থাকে সেটা তো আমাকে জানতে হবে, আপনাকেই বলতে হবে। তো এই সরকার তো কোনো কিছু বলে না। এই সরকার তো নিজের মধ্যে রহস্যজনক আচরণ করছে। এই যে দেখেন নির্বাচনের ডেটটা, বিএনপি কিন্তু সেকেন্ড দিনই বলেছে রোড ম্যাপ দেন। রোড ম্যাপ মানে কি? এইভাবে গিয়ে এটা এই জায়গায় গিয়ে থামবে, থামার পরে আবার এই দিক দিয়ে গিয়ে একটা ম্যাপের মতো। তা আপনার রোড ম্যাপ না দিয়ে আপনি একটা লাইন বলে সম্ভাব্য তারিখ, সম্ভব একটা লাইন বলে দিলেন। কোনো ডেট না, কোনো মাস না, কোনো বছর না। বছরের মধ্যেও 2টা, 25 না হলেও 26 এরকম। তারপর এটা যদি এটা হয় 26 না হলেও আরও পরেও যেতে পারেন। তাদের ইচ্ছা কি আমরা তো জানি না। আমার মনে হয় যে উপদেষ্টাগুলো আছেন তারা মনে করেছেন একটা বিশাল একটা জব পেয়েছেন। এই জবটা অনেকটা রাজনীতিবিদদের যে অসুখটা একটা সময় ছিল, আওয়ামী লীগের যে অসুখটা ছিল, সেই অসুখটা তাদের মধ্যে ভর করেছে। ওই চেয়ারগুলোই আসলে চেঞ্জ করা দরকার। চেয়ারের মধ্যে কি এমন আছে যে ওই চেয়ারে কেউ বসলে আর উঠতে চায় না? এটা একটা মিউজিক্যাল চেয়ার বানানো উচিত, যে তুমি বাদ্যের তালে তালে তুমি উঠবা এবং বসবা। সেটা হলে একটা কথা ছিল। এই চেয়ারের আমি রকমটা বুঝি না আপা। তো এইখানে কোনো জন আকাঙ্ক্ষা নাই। এইখানে যেটা আছে এটা হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষায় তারা কতক্ষণ কিভাবে কেমন করে থাকবে তারাই জানে। এটাও তারা আপনাকে বলবে না। এবং কিছু কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার দেখলে তো মনে হয় যে তারা বাংলাদেশের মালিক। আমরা আবারও প্রজাতন্ত্রে বসবাস করছি। ওই যে টাকার মধ্যে লেখে না, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বাহককে টাকা না হয় জানে, কিন্তু আমরা কিন্তু এই উপদেষ্টাদের বাহককে জানি না। আমরা মনে হয় যেমনি নাচাও তেমনি নাচি, এই নাচের মধ্যেই আছি, পুতুল নাচের ইতিকথার মধ্যেই আছি। তো এই জায়গা থেকে তাদের সরে আসতে হবে। তাদের ক্ষমতা তো এত বেশি না। একটা যদি স্বৈরশাসককে, একটা হায়না সরকারকে, একটা মাফিয়া সরকারকে যদি হটানো যায়, তারা তো কিছুই না। আর তারা যাদের কথা বলছে এই ছাত্ররা কে? ছাত্ররা এখন কোথায়? ছাত্রদের মধ্যে 2-4 জন প্রতিনিধিত্ব করে। কোথায় ছাত্র? সব ছাত্র ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। প্রত্যেকটা ছাত্র চলে গেছে। ছাত্রদের আপনি আগের মতো আর খুঁজেও পাবেন না। ছাত্রদের প্রধান কাজ তো পড়ালেখা করা। তারা তাদের পড়ালেখায় ফেরত গেছে। আর কিছু আছে ইচড়ে পাকা, যারা পড়ালেখা করতে চায় না, কখনোই এরকম করে নেই, করতেও চায় না, তারা এই ডিঙ্গায় বিভিন্ন কথা বলছে। এটা ছাত্রদের প্রতিনিধিত্ব না। ছাত্রদের প্রতিনিধিত্ব এমন করে কথা বলে না। আর ছাত্ররা যে প্রাইমারি সংগঠনটা করেছে সেটার মধ্যেই তো কত ভাগ হয়ে গেছে, জেলায় যেখানে করেছে সেখানে ভাগ। সো আগে নিজে কিভাবে ভালোভাবে সংগঠন করা যায় ওই চিন্তা করতে হবে, স্টাডি করতে হবে, তারপরে ইমপ্লিমেন্ট করতে হবে। তো না হয়ে কেউ কাউকে না চিনে যদি একটা করে, মুই কি হনুরের মতো। আপনি কয়টা নারীদের দেখেন, অথচ আপনি একজন নারী, ওই বয়সেরই প্রায়। ওই নারীরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের ছাত্রদের চেয়ে ছাত্রীরা কি কোনো অংশে কম ছিল? কোথায় তারা? আন্দোলনের সময় তারা যদি না নামতো এই রাত দুপুরে, এই এত রাত 1টা 2টা 3টায়, এতগুলো নারীরা নিজের জীবনের রিস্ক নিয়ে, নিজের সম্ভ্রমের রিস্ক নিয়ে
তারা নেমেছে, আজকে তারা কোথায়? তাদেরকে কেন দেখা যায় না? তো এখান থেকেই বুঝতে হবে যে এখানে আবার হালুয়া রুটির ভাগাভাগির মধ্যে চলে আসছে। তো এই হালুয়া রুটি ভাগাভাগিটা এটা 2 দিন আগে পরে সবাই জানে, কেউ কিন্তু একদম গর্তে মুখ লুকায় থাকে না যে আমি কাউকে দেখলাম না, কেউ আমাকে দেখলো না। গর্তে যারা মুখ লুকায় থাকে তাদের কিন্তু সবাই দেখে, তারা কাউকে দেখে না। তো আমি ছাত্র নেতাদের জন্য এই কথা বলবো, আমি এই যে এই রাজনীতিবিদদের জন্য একই কথাই বলবো। একটা ভিন্ন বিষয় একটু জানতে চাই, রাজনীতি থেকে একটু যদি আদালতের দিকে চোখ রাখি, আজ 10টা অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 জনের বেকসুর খালাস হয়েছে, হাইকোর্ট দিয়েছে। এবং পাশাপাশি আপনি এর আগেও জানেন যে আমাদের গ্রেনেড হত্যা মামলা যে ছিল সেখানেও খালাস হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে 10টা অস্ত্র মামলায় আপনি কি মনে করেন যে যাদের আসলে যে ব্যক্তিদের সাজা পাওয়া উচিত সেই সঠিক ব্যক্তিরা সাজা পাচ্ছে কিংবা পাচ্ছে না? কখনোই না, এটা একটা প্রহসনমূলক একটা মামলা ছিল। এই কারণে বলি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে আপনার এই রোডটা ট্রানজিট হিসেবে ইউজ হয়, সোনার চোরাচালান, অস্ত্রর জন্য। এটা কিন্তু রাজনীতি যারা করে কিংবা সচেতন জনগণ সবাই জানে। এবং আপনার এই যে 10টা অস্ত্র মামলার কথা তারা বলছে, বলতে চাচ্ছেন করিডোর হিসেবে ব্যবহার করার জন্য রাষ্ট্রীয় কোনো অনুমতি বা স্বীকৃতি ছিল না, যদিও তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতায় থাকার জন্য যদি বিএনপি দায়ী হয়, তাহলে আপনার 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ দায়ী হবে না? বিডিআর হত্যাকাণ্ডের জন্য এখন আবার কি হয়েছে? এক ধরনের ওরকম কিছুই হয় না। আমি এখন হবে, সরকার নাই তখন হবে। আপনার বিএনপি ছিল না তখন তারা করেছে এই 10টা অস্ত্র মামলা। তো এই অস্ত্র মামলা কার সময় উদ্ধার হয়েছে? বিএনপির সময় তো উদ্ধার হয়েছে। কারা উদ্ধার করেছে? বিএনপির স্টাফরাই তো উদ্ধার করেছে। তাইলে মন্ত্রী কি নিজে ওই 10টা অস্ত্র নিয়ে গিয়েছিল? এটা কি মন্ত্রী নিয়ে যায় না? মন্ত্রীর নলেজের মধ্যে ওরকম থাকে। প্রত্যেকটা চোরাচালান হয় এয়ারপোর্টে, সবাই জানে। ওইখানে কি সবাই জানে? ওই এয়ারপোর্ট বিষয়ক মন্ত্রী কি জানে যে আজকে কয় কেজি সোনা যাবে, কালকে কতটা যাবে? এটা একটা রেসপন্সিবিলিটি থাকে দায়িত্বের জায়গায়, যে দায়িত্বের রেসপন্সিবিলিটি থেকেই তো অ্যারেস্ট করা হয়েছিল, দায়িত্বের রেসপন্সিবিলিটি থেকেই তো মামলাটা হয়েছিল। তো দায়িত্বের রেসপন্সিবিলিটি থেকে যখন এটা চলমান ছিল, সেইখানে কেন আপনাদের সম্পর্ক, মানে বিএনপি বলবো না, ওই সময় তৎকালীন সরকারের সম্পর্ক তত বেশি ভালো ছিল না, এবং তারা মনে করে যে উলফাত সঙ্গে হচ্ছে আপনাদের এক ধরনের সম্পর্ক আছে, তারা মনে করে যে কেউ যে কোনো কিছু মনে করতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, জীবন বাঁচানো, আল্লাহ বলেছে যে আমরা 3 জনই মনে হয় মুসলিম এখানে, যে আমাদের জন্য হারাম এবং হালাল জিনিস আছে, কিন্তু জীবন যখন মানুষের সঙ্গীন হয় মুমূর্ষু রোগীর জন্য, তখন আর তার কাছে জন্য কিছু হারাম নাই। সে যদি মনে করে যে 1 ফোঁটা মদ দিলে তার ওষুধের মতো করে খাওয়াইলে বাঁচবে, তাহলে সেটাই তার জন্য হালাল, ওই মুহূর্তে ওটাই তার জন্য। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যেভাবে শোষণ করছে, গত 2 দিন আগে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের কিন্তু লেখাটা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা শোষিত। আমাদের রাষ্ট্রেরই কোনো স্বীকৃতি নাই, যেখানে বিলীন হয়ে গেছে তাদের মধ্যে। সেই জায়গায় আমরা বেঁচে থাকার জন্য যদি তারা যদি মিনিমাম একটুখানি টানাপূরণে থাকে, তাহলে আমরা বেঁচে যাই। তাহলে কোনটা দরকার আপনি আমাকে বলেন? তারা টানাপূরণে থাকলে আমরা বেঁচে যাই, তো তাদেরকে ওভার টানাপূরণ থেকে নিষ্কৃতি চরমভাবে দিয়ে দিয়েছে গত সরকার, পতিত সরকার উলফার প্রধানকে হস্তান্তর করেছে। তারপরে সব কিছু তাদের, এবং ঘরের মধ্যে আমার ঘরের উপর দিয়ে 100টা ট্রানজিট দিয়েছে। তো তাতে কি হয়েছে? তাতে কি আমার দেশের উন্নতি হয়েছে? না, আমার দেশে তারা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া তারা এসে জব করে, তারা এসে কাজ করে, তারা এসে লুটপাট করে নিয়ে গিয়েছে। নট অনলি, সরকারি চাকরি পর্যন্ত তারা করেছে। তাতে লস কার হয়েছে? আমার দেশের মানুষ না খেয়ে থাকে, সেটা তো আমার দেশে লস হয়েছে। তো আমি তো কারো দেশে ওইভাবে অন্যায়ভাবে যাই না, গেলেও কিন্তু আমি ওই দেশে অন্যায়ভাবে গেলে জেল খাটি, কিংবা অন্যায়ভাবে না গিয়েও আমি জেল খাটি। আপনার মনে পড়ে সুখরঞ্জন বালির কথা, যে কিনা আদালতে হাজিরা দিতে আসছিল, 6 মাস পরে তাকে আবিষ্কার করা গিয়েছে পাশের দেশের একটা জেলখানায়। অথবা আমি যদি বলি বিএনপি সালাউদ্দিন আহমেদের কথা, যাকে কিনা উত্তরায় পাওয়া গেল না, সেই মানুষটা অর্ধ পাগলের মতো, তাকে পাওয়া গেল শিলংয়ে। এই যে তাকে পাওয়া যাওয়া, এই জিনিসগুলা, এটা কেন হয়েছে? ওই যে তারা যারা কৃতদাস ছিল, কৃতদাসটা এত বেশি দিয়েছে
দিয়েছে বলেই কিন্তু বাকিটুকু ভয় দেখানোর জন্য আমাদের সঙ্গে এই কাজগুলো করা নিশ্চয়ই, এবং হতো। আমরা আদালতের রায়কে সম্মান করি, সাথে সাথে কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তি না পাওক সেটি আমরা চাই। আপনার কাছে জানতে চাই একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই যে প্রধান উপদেষ্টা নির্বাচনের এক ধরনের তারিখ দিলেন বা এক ধরনের আমরা এক ধরনের ধারণা পেলাম তারিখের, এটির বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনছি, তারা খুব বেশি মনে হচ্ছে সন্তুষ্ট নাই। সেখানে হচ্ছে আগামী নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন? আগামী নির্বাচন কি অনেক কঠিন হবে? দেখেন, আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন কঠিন হবে না সহজ হবে। কারণ সরকারের যে কাজগুলো, এই একটু আগে আপনারা কথা বলছিলেন যে সরকার নতুন আরেকটা জাতীয় ঐক্যমত কমিশন করতে যাচ্ছে বা করছে, মানে এখন এই কমিশনগুলো দেখে মনে হচ্ছে যে দুদিন পর আরেকটা নতুন কমিশন হবে, সরকার পরিচালনা কমিশন। হ্যাঁ, মানে এগুলো সরকারের দৈনন্দিন কাজ। এই যে কমিশনগুলো করছে, ইভেন মনে করেন সিম্পল, আমি একটা সিম্পল এক্সাম্পল যদি দিই, সর্ট অফ ইলেকশন কমিশন, ইলেকশন রিফর্ম কমিশন যেটা করেছে, এই ইলেকশন রিফর্ম কমিশনের যে রিসোর্সেস আছে অলমোস্ট নাথিং। এটার বদলে যদি ইলেকশন রিফর্ম কমিশনের হেড যাকে দিয়েছেন উনাকেই প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে নির্বাচন কমিশন ওনাকে হস্তান্তর করে ওনাকে ওখানে একটা একটা টাস্ক ফোর্স তৈরি করার দায়িত্ব দেওয়া হতো, এবং নির্বাচন কমিশন গঠিত হয়েছে। না, আমি জাস্ট বলছি এই যে এই কাজগুলো, এই বারবার এই কমিশন গঠন করা, যখন কমিশন হয়তো টাস্ক ফোর্স বা কমিশন গঠন করার প্রয়োজন ছিল একদম অগস্ট সেপ্টেম্বর মাসে, তখন না করে এখন এই কমিশনগুলো কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। জাতীয় ঐক্যমত, মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমতের ডাক দিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল সাড়া দিয়েছে, সবাই সেখানে ছিল, সবাই তাকে জানিয়েছে, পরিষ্কার করেছে তাদের সাথে আছে। এখন তাদের তরফ থেকেও, তাদের সাইড থেকে একটা সাড়া দিতে হবে যে তারা জনগণের সাথে আছে এবং তারা সঠিকভাবে জনগণকে নির্বাচনটা তুলে দেবেন। তারা যদি নির্বাচন তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা সঠিকভাবে করেন এবং এই যে এই রোডম্যাপটা সঠিকভাবে দেন, তখন সবাই যখন নির্বাচনী তৈয়ারিতে যাবে, বিএনপির মতো যাবে, এনডিএম এর মতো যাবে, অন্য 10টা দলের মতো যাবে, তখন আমরা বুঝবো যে কতখানি আমরা সর্ট অফ সোজা নির্বাচন হবে না কঠিন নির্বাচন হবে। এখন মানে প্রত্যেকটা দিন যেভাবে প্রবাহিত হচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচন পাওয়াটা কঠিন হতে পারে, নির্বাচন ইটসেলফ কঠিন নাও হতে পারে। তো নির্বাচন পাওয়া কঠিন হতে পারে, এই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাইনি। আমরা দেখতে চাই নির্বাচনে যাব, নির্বাচনে যে আমরা সবাই কম্পিট করবো, সেখানে হয়তো কঠিন কম্পিটিশন হবে, কারণ সবাই জনগণের ভোটটা চাইবে, জনগণের কাছে দৌড়ঝাঁপ করবে। তো সেই জায়গায় কঠিন হলে ভালো, কিন্তু নির্বাচন পাবার জন্য রাস্তাটা কঠিন, এইটা ভালো না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন সেটি নির্বাচনের সঠিক তারিখ আসলে রাজনৈতিক দলগুলো জানতে চায়, এবং ভোটাধিকার বাংলাদেশের জনগণের একটি মৌলিক অধিকার, সেই অধিকারটিও নিশ্চয়ই বাংলাদেশের জনগণ প্রয়োগ করতে চায় এবং তারা একটি সুন্দর জীবন চায়, সুষ্ঠু জীবন চায়। আমরা সেই জীবনেরই প্রত্যাশায়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।